অটো রিক্সা চালক দলের ব্যানারে আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ উপস্থিত মিডিয়ার ভাইরা এবং অন্যান্য যারা অটোরিকশা শ্রমিক অটোরিকশা চালক দলের যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে গতকালকে আমি দীর্ঘ প্রায় 5 বছর আইনি লড়াইয়ের পর রায় পেয়েছি আমার পক্ষে এবং আমি ন্যায় বিচার পেয়েছি। এখানে একটি কথা বলতে হয় যে কেউ বা একটি মহল তারা কিছু হয়তোবা তাদের বোঝার কমতির জন্য এই বিষয়ে তাদের যে মতামত দিচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায়, সেখানে কিছু তথ্যের ঘাটতি রয়েছে। অনেকে হয়তো মনে করছে যে 5ই আগস্ট 2024-এর পর এই মামলাটি দায়ের হয়েছে বা আমরা হয়তো এর পরে এসে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। আপনাদেরকে বলতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল এবং পরবর্তী 180 দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয় এবং যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস তিনি এই মামলাটি বাতিল করার জন্য হাইকোর্টে এবং লোয়ার কোর্টে চাপ প্রয়োগ করে এবং হাইকোর্টে একটি আবেদন করে এবং মামলাটি শুনানিতে তারা এটিকে বন্ধ করে রাখে। পরবর্তীতে আমরা 5ই আগস্টের পর এই মামলার শুনানি করি এবং যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি, সাক্ষী শুনানি হয়, আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় যেটি সেটি আমি পাই। অতএব এখন যদি আমি আমার ন্যায় বিচার চাই দেশে, তাহলে আমি বিএনপির সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায় অপরাধ, তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী, তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। আমি এখানে সম্পূর্ণ আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি। পরবর্তীতে যেটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করে এই সিদ্ধান্তটি নেওয়া হবে, সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ আমরা নিব। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে একটা উদাহরণ রেখে গেলাম, এই যে এই আইনি লড়াইটা সম্পন্ন করার জন্য শুরু থেকেই আমরা লেগেছিলাম, তার মাধ্যমে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল, একটা ভোট রিগিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেটার কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু এই মহলটি দেখাচ্ছে না। তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে এখানে, কিন্তু আমরা যে একটি আইনি উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করে গেলাম, সেটির জন্য তো তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যে আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। ঠিক আছে, এটাই হলো গিয়ে আমার ওই বিষয়ে আমার বক্তব্য। আর আমি এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা আজকে অটো রিক্সা চালক, ভ্যান চালক যারা ভাইরা রয়েছেন, তারা বিগত আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু
আমরা অনেক সময় ভুলে যাই, আমরা শুধু একটা জায়গায় আমরা আমাদের যে ফোকাসটা রাখি। শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, এখানে মাদ্রাসার ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, মহিলা, শিশুরা সবাই মিলে কিন্তু জীবন দিয়েছে এবং ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এখানে কৃতিত্ব যদি নিতে হয় সবাইকে ভাগাভাগি করে নিতে হবে, কেউ একজন এটার দাবিদার হতে পারে না। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের যে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতায় আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি ছোট ঈদ উপহার অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি। এটার জন্য এটা করতে পেরে এবং আমাকে এখানে আজকে সুযোগ দিয়েছেন এই অনুষ্ঠানে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, রাজপথের লড়াকু সৈনিক, যিনি দুর্দিনে আমাদেরকে আশার আলো দেখিয়েছেন, আমাদেরকে আমাদেরকে মানে পরিচালনা করেছেন, সেটা আমি নিজে সাক্ষী। একাধিকবার যখন খুনি হাসিনার সময় আমাদের উপরে একেবারে ক্র্যাকডাউন চালানো হয়, তখন কিন্তু উনি আমাদেরকে বিভিন্ন ভাবে যোগাযোগ করে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন। আমরা সেখান থেকে আমাদের আন্দোলন যার যার অবস্থান থেকে ওনার নির্দেশনায়, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা করেছি। তাই আমরা ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, বাংলাদেশের জনগণের আজীবন কৃতজ্ঞ থাকতে হবে ওনাদের যে ভূমিকাটা। বক্তব্য না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে শুভেচ্ছা দিচ্ছেন দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম। ছোট করে একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের রিক্সা চালক এবং ভ্যান চালকদের এই ঈদ উপলক্ষে যত সামান্য অর্থনৈতিক সহযোগিতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এটাই শুরু না। ইতিপূর্বে তিনি দলের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে যেখানে যেভাবে নেতা কর্মী সর্বস্তরের মানুষের অসহায়তার কথা শুনেছেন, দুঃখ দুর্দশার কথা শুনেছেন, সেখানেই রিজভী আহমেদ, সেখানেই নেতা কর্মীদেরকে তিনি সরজমিনে পাঠিয়ে তাদের সমস্ত রকম সাহায্য সহযোগিতা করার জন্য দলকে নির্দেশ দিয়েছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগতভাবে অর্থনৈতিক সহায়তা করেছেন। কারণে এই রমজানের শেষ মুহূর্তে আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানকে আমরা শ্রদ্ধা জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দলের জন্য জীবনটাকে উৎসর্গ করেছেন বলাই যায়, যাকে মিথ্যা মামলা দিয়ে, যেটা এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নিয়ে সাজা দিলেন, তাকে মৃত্যুর মুখোমুখি অর্থাৎ পয়জন দিয়ে পারত তো তাকে সেখানেই ধ্বংস করে, তাকে মৃত্যু ওই হাসপাতালে হয়ে যেত যদি এই ছাত্র জনতার এবং তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ না হয়ে এই চূড়ান্ত আন্দোলনে অর্জিত না হতো, তাহলে নেত্রীকে আমরা মৃত্যু অবস্থায় পেতাম এমনটাই হতো। কারণ দেখেছেন যে অনেকবার আমরা তার পরিবার, আমরা দলের থেকে তার সুচিকিৎসার জন্য অনেক কিছু অনেকবার আবেদন করেছি, নিবেদন করেছি। কোনো কিছুর মধ্যে সরকার তোয়াক্কা করে, সমস্ত কিছুর মূলেই ছিল খালেদা জিয়া যেন কারাগারে মৃত্যুবরণ করে। তো রাখে আল্লাহ মারেকে, আজকে তিনি আমাদের মাঝে নাই, অর্থাৎ সুচিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তার জন্য আপনাদের কাছে দোয়া করব। আর এখানে আমাদের স্টার যে কথাটা বললেন, দেশে যদি আইনের শাসন থাকতো, যেখানে 180 দিনের মধ্যেই আপনার এই আইনের রায় অর্থাৎ সর্বশেষ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা কি হবে, অথবা এই আইনের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ঘোষণা আসতে পারে, কি হবে, সেটা না করে এটা ফ্যাসিস্ট সরকার ছিল বলে আজকে 5 বছর লেগেছে। তো আমরা ইশরাক না, আমরা দলের পক্ষ থেকে আমরা আদালতকে অর্থাৎ আইনের শাসন যে প্রতিষ্ঠিত হয়েছে, এই যেখানে রিজভী আহমেদ আছেন, যে তার শত শত মামলা, শত শত, তো এই যে শত শত মামলা সবকিছু মিলিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচার, সেই হিটলারের মতন
একটি ফ্যাসিস্ট বিদায় হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আগামী দিনে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং যেভাবে আইনের শাসন এখন প্রতিষ্ঠিত হচ্ছে, এভাবে যদি থাকে বা হয়, তাহলে আমরা মনে করব দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমরা মূলত এখানে কোনো আনুষ্ঠানিক আলোচনা করতে আসেনি। আমরা এই নিজের জীবন আত্মদানকারী রিক্সা শ্রমিক, অটোরিক্সা শ্রমিক যারা নির্দ্বিধায় গণতান্ত্রিক আন্দোলনের রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তাদের যে আত্মদান, প্রায় 17 জন রিক্সা শ্রমিক ভাই জীবন দিয়েছিলেন, যা তা ব্যাপার না। এখন এই জীবন উৎসর্গকারী পরিবার, তাদের অনেক ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে। আন্দোলনের বিজয়ের পর তার ছেলেমেয়েরা এসে যদি তাদের স্কুলের বেতন না দিতে পারে, এই জন্য এসে কান্নাকাটি করে, এই জন্য এসে যদি অপেক্ষা করে, তো এটা যে কত বড় বেদনাদায়ক, এটা চিন্তাই করা যায় না। তো আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমি সর্বপ্রথমে সরকারকে বলবো, যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, যারাই হোক না কেন, তাদের পরিবার যেন না খেয়ে না থাকে, তাদের পরিবারের সন্তানরা যেন স্কুল থেকে বঞ্চিত না হয়, কলেজ থেকে বঞ্চিত হয়। তাদের লেখাপড়া এবং পরিবারের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তারা কেন এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে? হ্যাঁ, এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেকটার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। একটা পরিবারে একজন রিক্সা চালক বা অটোরিক্সা চালক বা ভ্যান চালক, সেই উপার্জন খাও। এখন হয় তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, ভিক্ষা চাইবে, এছাড়া কোনো উপায় নাই যদি রাষ্ট্র তাদেরকে না দেয়। সুতরাং সাংবাদিক ভাইরা, হ্যাঁ, এখানে সরকারকে দেখতে হবে যে কেউ গিয়ে বলল যে আমরাই সবচেয়ে করেছি, অন্যদের কথা উল্লেখ করলো না, সেটা বাদ গেল। সেটা হলে পরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এবং এই কাজগুলো আওয়ামী লীগ করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধের তালিকায় দেখা গেছে যার জন্ম ৭১ সালের 5 বছর পরে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, আর এবং অরিজিনাল মুক্তিযোদ্ধা সে রিক্সা চালাচ্ছে, না হলে না খেতে পারে মারা গেছে। সেটার পুনরাবৃত্তি যেন ডক্টর ইউনূস সাহেবের সরকারের না হয়। আমরা সারা বাংলাদেশে তাই দেখেছি। অনেক অসহায় মুক্তিযোদ্ধা যারা ৭১-এ হাতে রাইফেল নিয়ে বনে বাজারে ঘুরে বেরিয়ে শত্রু সেনাকে যারা পর্যুদস্ত করেছে, তারা অনেকেই ভ্যান চালায়, রিক্সা চালায়, অথবা মানবতর জীবন যাপন করে। আর আওয়ামী লীগের পরিবার হলে তা মুক্তিযুদ্ধের 5 বছর 10 বছর পর জন্ম, তাকেও মুক্তিযোদ্ধার কোটা নিয়ে তাকে ভালো করা হয়েছে। এইভাবে রাষ্ট্রকে, দেশকে, সমাজকে বিভাজিত করেছিল শেখ হাসিনা। সেটার পুনরাবৃত্তি যেন হয়। এখানে প্রতিটি অটোরিক্সা চালক, রিক্সা চালক, যাদের আমি নিজে ওদের বাসায় গেছি না, অধিকাংশ বাসায় গেছি, কি নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে আছে। যে ছেলে উপার্জন করে তার পরিবার চালাতো, তার মাকে চালাতো, তার বিধবা মাকে, সেই মা হাহাকার করছে, পরিবারটা হাহাকার করছে। তো সুতরাং এই অবস্থা চলতে পারে না। ইমিডিয়েটলি সমস্ত তালিকা আপনার সরকারকে সম্পাদন করতে হবে। প্রতিটা তালিকা করে তাদের যাতে একটা মাসোহারা, এবং তাদের পরিবারে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে লেখাপড়া করে, তার ওই লেখাপড়া অনুযায়ী উপযুক্ত কোনো চাকরি তার ব্যবস্থা করতে হবে। আমার আপনারা জানেন যে কত ধরনের মিথ্যা মামলায় বিগত 17 বছর আমাদের দেশের বরেণ্য নেতৃবৃন্দকে আটকিয়ে রাখা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 4 বারের প্রধানমন্ত্রী, যিনি দেশের মানুষ এবং দেশের মাটিকে ছেড়ে কোনোদিন যাননি, দেশের জনগণকে নিয়ে থেকেছেন। এই কারণে শেখ হাসিনার যত প্রতিহিংসা, শেখ হাসিনার যত প্রতিশোধ, তার উপরে তাকে ভোগ করতে হয়েছে। এমনকি তাকে
কারাগারে, একটি জরাজীর্ণ কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছিল, করে তাকে গভীরতর অসুস্থ হয়ে যেতে পড়তে পারে সেই ব্যবস্থা তাকে করা হয়েছিল। এটা কি? এটা হচ্ছে মিথ্যা আইনি প্রক্রিয়া। ন্যূনতম যদি আইন আদালত চলতো তাহলে বেগম খালেদা জিয়া অনেক 2014 সালে প্রধানমন্ত্রী হতেন, আর শেখ হাসিনার লুটপাটের জন্য তারই জেলে যাওয়ার কথা। সময়টা এরকমই, যারা চোর, যারা ডাকাত, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, আর যারা গণতন্ত্রকামী মানুষ, যারা সৎ মানুষ, তারা কারাগারের মধ্যে অবস্থান করেছে। তো সুতরাং এই আইনের শাসনের জন্য, ন্যায় বিচারের জন্যই তো আমাদের সংগ্রাম। 5ই আগস্টের পর সেই ন্যায় বিচারের দিকে দেশ প্রত্যাবর্তন করছে। ডক্টর ইউনূস সাহেব, তাকে নিচতলা থেকে 10 তলা পর্যন্ত আদালতে হাঁটিয়ে তোলা হতো, আজকের যিনি প্রধান উপদেষ্টা। এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন যে ন্যায় বিচার না থাকলে কি ধরনের ভোগান্তি হতে হয় মানুষকে। আজকে তিনি সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তাই বন্ধুরা, ন্যায় বিচার নিশ্চয়তার যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে, সেই ন্যায় বিচারের মাধ্যমেই আমাদের প্রকৌশলী ইসরাক মেয়রের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন আদালত থেকে। তো সেই ক্ষেত্রে আমি মনে হয় যে কারো সামাজিক গণমাধ্যমে কোথায় কি লিখলো বললো তাতে কোনো যায় আসে না। প্রকাশ্য দিবালোকে আদালতের কাছে সে জোর জবরদস্তি করতে পারতো। সে অত্যন্ত জনপ্রিয় 10,000 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতো, করে বলতো 5ই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক, যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারতো ইঞ্জিনিয়ার ইসরাক। তো সেটা তো সে করেনি, সে আইনি প্রক্রিয়ায় গেছে। এবং শেখ হাসিনার যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন, যখন নির্বাচনের দিন নির্বাচন সেন্টারে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদেরকে, ধানের শীষের নির্বাচনী এজেন্টদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে, এবং নির্বাচনী প্রচারণার সময় বারবার আক্রমণ করা হচ্ছে, এবং আমি নিজে সেই আক্রমণের শিকার। কাউরান বাজারে রক্তাক্ত করা হয়েছিল আমাকে। তো কি নির্বাচন, সন্ত্রাসী নির্বাচন আপনারা দেখেছেন। তো সেই অবৈধ নির্বাচন, সেই ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইসরাক ন্যায়ের আদালতে সে সেই সময় মামলা করেছেন। সেই মামলার ফলাফল এতদিনই পেয়েছেন। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন, এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসছেন। আপনাদের কাছে তাই বলি, আজকের এই ঈদের প্রাক্কালে আমরা বারবার বলেছি মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয়, কোন ক্রমেই এইটা এই সরকারকে দেখতে হবে। এই সরকারেতে অনেক মন্ত্রী নেই, অনেক কিছু নেই, অল্প কিছু মানুষ নিয়ে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো অনেক কিছু দেখে চট করে সেই ব্যবস্থা নিতে পারবেন। তো এখনো 122টা গার্মেন্টসের শ্রমিকরা কেন বেতন পায় না? এটা তো একটা বড় প্রশ্ন। প্রায় 1/2 শতাধিক আপনার গার্মেন্টস, তারা বোনাস পায়নি কেন? তো এটা তো সরকার হচ্ছে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটি লিয়াজো অফিসারের ভূমিকা পালন করে। তো এই জিনিসগুলোর দায়িত্ব তো সরকারের উপর বর্তাবে। একজন শ্রমিক যদি না খেয়ে থাকে, এই ঈদের আগে সে যদি বেতন না পায়, তাহলে তার পরিবার সেই ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না। তো এটাই তো হচ্ছে জনহিতকর পদক্ষেপ সরকারের দিক থেকে। এইটা সরকারকে দেখা উচিত ছিল, দরকার, সরকার সেই ব্যাপারে যাবে। সেটা না করে আমরা দেখি যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। আর কেন এটা হবে? অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের উপর গঠিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার অকাতরে জীবন দান করি শিশু, কিশোর এবং তরুণদের এবং মহিলাদের এবং রিক্সা শ্রমিকদের রক্তের উপর গঠিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার 16 বছর বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে আপসীন ধারা, যে ধারায় গুম, খুন, ক্রস ফায়ারের মধ্যে দিয়ে আপনার গঠিত এই সরকার, যে গুম, খুন, ক্রস ফায়ার মধ্যে দিয়ে যে অরাজকতা তৈরি করেছিল হাসিনা,
সেটাকে মানে সেই হাসিনাকে পরাজিত করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। তো সেই সরকার জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে। অনেকে বলেন আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। আর ভাই এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা। তার মানে সেই অমল ধবল গদি রক্ষার জন্য তিনি দেশকে একটা কারবালায় পরিণত করেছিলেন, রক্ত ঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এবং তার জন্যই এক ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে অনেক স্যাক্রিফাইস, অনেক আত্মদানের মধ্যে দিয়ে এই মানে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি আপনার জনগণের ভোট না থাকলেও জনসমর্থন রয়েছে, কারণ সমস্ত আন্দোলনকারী দলগুলো আপনাদেরকে সমর্থন দিয়েছে। তো সেই যখন আন্দোলনকারী দলগুলো আপনার নির্বাচনের কথা বলছে যে আপনার শুধু নির্দিষ্ট সময় দিন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিন যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয়, কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন। এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। আজকের এই যে অনুষ্ঠান, রিক্সা চালক, অটো রিক্সা চালক যাদের পরিবারের অনেকে জীবন দিয়েছেন এই আন্দোলনকে বিজয়ী করার জন্য এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ন্যূনতম যে সহায়তা, সেই সহায়তা দেওয়ার জন্যই আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা আশা করি আমরা ঈদের আনন্দ সকলে মিলে ভাগ করে নিব, এটাই হচ্ছে আমাদের ঈদের মূল বার্তা হওয়া উচিত এবং এই বার্তাটাই দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর এই শ্রমিক, রিক্সা শ্রমিক, ভ্যান চালক, এদেরকে সুসংগঠিত করে অনেক দিন ধরে এদের যে পরিচর্যা করছেন তার নাম হচ্ছে আরিফুর রহমান তুষার। অর্থাৎ দিন রাত পরিশ্রম করে সে এই সংগঠনটি গড়ে তুলেছে এবং গড়ে তুলে তাদেরকে নিয়েই সে ভাবনা চিন্তা করে এবং সেই এটাকে সংগঠন গড়ে তুলেছে। তাকে সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাংক চালক দলের যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার পক্ষ থেকে যে আমাদের যে বিগত আন্দোলনে খালি এই যে আমরা জুলাই আগস্ট আন্দোলন না, বিগত 16 বছর আন্দোলন করেছে, সেখানে আমাদের অনেক রিক্সা চালকরা শহীদ হয়েছে। তার মধ্যে ভোলাই আছে, রামাজান আছে, মুন্সিগঞ্জ, আব্দুর রহিম, তাদের কিন্তু আমাদের বিগত আন্দোলনের সময় নিহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং তাদের উপর কিন্তু আমরা বিশ্বাস আমাদের পক্ষ থেকে রিক্সা কিনে দেওয়া হয়েছে, অটো রিক্সা। আজকে জুলাই আগস্টে যে 24 আন্দোলন হয়েছে সেখানে আমাদের রিক্সা চালক নিহত কামাল উদ্দিন, উনি ছিল বাংলাদেশ কেন্দ্রীয় নেতা। তিনি সমাজকে বুকে গুলি আলিঙ্গন করে দিচ্ছে হয় না, ও এটা না আসো মাহফুজ আসো। তিনি বিগত যে 24 জুলাই আগস্ট আন্দোলন, এই যে আপনি এই পল্টন মোড়ে সামনে থেকে 5 আগস্ট সামনে বুক পাঠিয়ে সে গুলি আন্দোলন করে সে মৃত্যুবরণ করেছে। পরিবারকে তাদেরকে আর্থিক সহায়তা আমাদের চেয়ারম্যান পক্ষ থেকে যে করবেন আজকে প্রধানমন্ত্রী বিএনপির ছিলেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ইয়ে দিবে না। শুরু করো।
এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার পক্ষ থেকে যে আমরা ঈদ উপহার আমাদের বাংলাদেশ জাতীয় রিক্সা চালক দলের যে উপহার দেওয়া হচ্ছে, তারই এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন বিএনপির সিনিয়র মসজিদ এবং ভাই আছেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, সবাই মিলে আমরা এই যে পক্ষ থেকে অনুষ্ঠানের ঈদ উপহার সেটা শুরু করছি আমরা নিয়মিত যে কামাল তারই পরিবারকে দিয়ে। হ্যাঁ, আমরা শুরু করছি আমাদের সংগঠনের সভাপতি সেক্রেটারি কই দাও এটা সবাই মিলে আমরা একটু টানি এটা আচ্ছা হ্যাঁ ব্যাস ওকে আচ্ছা ধরো নাম বলতে থাকো একটা ইশরাক হাত দাও ভাই হাত দাও আচ্ছা আপনি রাবারটা খুলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকজন নেক্সট একজন প্রস্তুত থাকতে বলো একটা ওই যে রফিক ভাই আছে গুলি খাওয়া যাবে সামনে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাসান, মোহাম্মদ হাসান, এদিকে আসেন তাড়াতাড়ি হাসান মোহাম্মদ হাসান প্রস্তুত থাকবে। হাসানকে এদিকে আসো, এদিকে ঢুকো এদিকে জায়গা নাই তো, এদিকে ঢুকতে এদিকে ঢুকতে হাসানের পর আনোয়ার আসবেন। আনোয়ার